বিষয়টার গভীরে যাওয়া যাক। মানে গরমে অস্থির হয়ে ঘরে ঢুকেই আমরা সবার আগে কি করি? একদম ঠিক, ফ্যানের সুইচটা খুঁজি। আর ফ্যানটা চালানোর সাথে সাথেই কি যে একটা আরাম, মনে হয় শরীরটা জুড়িয়ে গেল। কিন্তু এই যে আরাম, এর পেছনের বিজ্ঞানটা কি? সেটা নিয়ে কি আমরা কখনো একটু ভেবে দেখেছি? তো এখানেই আসল প্রশ্নটা, ফ্যান কি আসলেই ঘরের বাতাসকে ঠান্ডা করে? কারণ আমাদের তো সেটাই মনে হয়, তাই না? শুনুন, এর উত্তরটা একদম এক কথায় না। ফ্যান কিন্তু ঘরের বাতাসকে 1 ডিগ্রিও ঠান্ডা করে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমাদের ঠিকই ঠান্ডা লাগে। আর এখানেই তো আসল রহস্যটা। তাহলে ফ্যানের এই ঠান্ডা করার রহস্যটা কি? মানে যদি ঘরের তাপমাত্রা কমেই না, তাহলে আসলে কি ঘটছে? দেখুন, ফ্যান কোনো জাদু দিয়ে ঘরের তাপমাত্রা কমায় না, বরং এটা আমাদের শরীরকে আরও ভালোভাবে ঠান্ডা হতে সাহায্য করে। বলতে পারেন এটা একটা হেল্পিং হ্যান্ড। এর আসল উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের শরীরের ভেতরেই। আমাদের শরীরে অসাধারণ বিল্ট ইন এয়ার কন্ডিশনার আছে, আর সেটা হলো ঘাম। এই যে ঠান্ডা লাগার অনুভূতিটা, এর আসল নায়ক কিন্তু ফ্যান না, আমাদের শরীর নিজেই। ব্যাপারটা একদম সহজ। শরীর গরম হলেই আমরা ঘামি, আর এই ঘামটা যখন আমাদের ত্বক থেকে বাষ্প হয়ে উড়ে যায়, তখন এটা শরীর থেকে তাপ নিয়েই উড়ে যায়। আর এই প্রক্রিয়াতেই আমাদের শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়। তো ফ্যান কি করে? ফ্যান আসলে আমাদের শরীরের এই ঠান্ডা হওয়ার প্রক্রিয়াটাকেই বলতে পারেন সুপারচার্জ করে দেয়। আর এর পেছনে মূলত দুটো সায়েন্টিফিক কারণ আছে। চলুন একে একে দেখে নেওয়া যাক। প্রথম কারণটা হলো বাষ্পায়ন, বা ইংরেজিতে যাকে বলে ইভ্যাপোরেশন। এটা হলো এমন একটা প্রক্রিয়া যেখানে তরল আমাদের ঘাম বাষ্পে পরিণত হয়। আর এই কাজটা করার সময় ত্বক থেকে প্রচুর পরিমাণে তাপ শোষিত হয়। এটাই আমাদের শরীর ঠান্ডা করার মূল মেকানিজম। দেখুন, এখানে পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে দেখানো হচ্ছে। প্রথমে শরীর গরম হলো, তারপর ঘাম বের হলো। এবার ফ্যান যখন জোরে বাতাস দেয়, তখন আমাদের ত্বকের উপরের ভেজা বাতাসটা সরে যায়। ফলে ঘাম অনেক তাড়াতাড়ি শুকিয়ে যেতে বা বাষ্প হতে পারে। আর ঘাম যত দ্রুত শুকায়, শরীর তত বেশি তাপ হারায়, আর আমাদেরও ঠান্ডা লাগে। ফ্যান এখানে আসলে একটা ক্যাটালিস্ট বা প্রভাবক হিসেবে কাজ করছে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় কারণে। এটা কিন্তু আরও মজার। এই কারণটা জড়িত আমাদের শরীরের চারপাশের একটা অদৃশ্য বাতাসের স্তরকে নিয়ে, যা আমরা দেখতে পাই না, কিন্তু এটা সব সময়ই থাকে। বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটাকে বলে পরিচলন বা কনভেকশন। এর মানে হলো বাতাসের চলাচলের মাধ্যমে তাপের আদান প্রদান। ফ্যান যখন চলে, তখন এটা আমাদের ত্বকের একদম কাছ থেকে যে গরম বাতাসটা জমে থাকে সেটাকে সরিয়ে দেয়। এই তুলনামূলক ছবিটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা বোঝা যাচ্ছে। যখন ফ্যান চলে না, তখন আমাদের শরীরের চারপাশে গরম বাতাসের একটা পাতলা স্তর তৈরি হয়। এটা ঠিক একটা অদৃশ্য কম্বলের মতো কাজ করে, যা আমাদের আরও গরম অনুভব করায়। আর ফ্যানটা যেই চলে, অমনি সে গরম বাতাসের কম্বলটা উড়ে যায়, আর সেই জায়গায় ঘরের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস চলে আসে। ফলে শরীর থেকে আরও সহজে তাপ বেরিয়ে যেতে পারে। কিন্তু একটা কথা আছে, ফ্যান কি সবসময় কাজ করে? না, এই আরামদায়ক অনুভূতিরও কিন্তু একটা সীমা আছে। এমন কিছু পরিস্থিতি আছে যখন ফ্যান আমাদের কোনো কাজে আসে না, বরং উল্টো ফল হতে পারে। মূলত দুটো পরিস্থিতিতে ফ্যান ঠিকমতো কাজ করে না। প্রথমটা হলো যখন বাতাসে আর্দ্রতা বা হিউমিডিটি খুব বেশি থাকে। ধরুন বর্ষাকালের ভ্যাপসা গরম, তখন বাতাসে এমনিতেই এত জলীয় বাষ্প থাকে যে ঘাম আর সহজে শুকোতে পারে না, তাই আরামও লাগে না। আর দ্বিতীয়টা হলো যখন ঘরের তাপমাত্রা আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রার প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস বা 98.6 ডিগ্রি ফ্যারেনহাইটের চেয়েও বেশি হয়ে যায়। তখন ফ্যান উল্টো আমাদের দিকে গরম বাতাস ছুড়ে মারে, অনেকটা কনভেকশন ওভেনের মতো, যা শরীরকে আরও গরম করে তোলে। তাহলে এত আলোচনার পর পুরো ব্যাপারটাকে যদি আমরা একটা লাইনে নিয়ে আসতে চাই, তাহলে মূল কথাটা কি দাঁড়ায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা মনে রাখতে হবে তা হলো, ফ্যান বাতাসকে ঠান্ডা করে না। এটা শুধু আমাদের শরীরকে তার নিজের ভেতরে তাপটা বের করে দিতে সাহায্য করে। আর ঠিক এই কারণেই আমাদের ঠান্ডা লাগে। ফ্যান আসলে আমাদের শরীরের কুলিং সিস্টেমের একজন সহযোগী মাত্র। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? প্রচণ্ড গরমে যখন ফ্যানও আর কাজ করে না, তখন ফ্যান ব্যবহার করা ছাড়া আমাদের আর কি করার আছে? এটা নিয়ে একটু ভাবার অবকাশ রইল।